আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল বললেন প্রধানমন্ত্রী। দুর্যোগে জনকল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার। আবরারের মৃত্যুতে প্রথম আলোর আনিসুল হক সহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ। ২০ সেপ্টেম্বর দিতে হবে প্রতিবেদন। সিনহা হত্যাকাণ্ড জঘন্যতম ঘটনা বললেন সেনাপ্রধান। ওসি প্রদীপকে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ। ৩ সাক্ষীর স্বীকারোক্তি। দুর্নীতির ২ মামলায় স্বাস্থ্যের আফজাল রিমান্ডে। শাহেদের রিজেন্ট সহ ৫ প্রতিষ্ঠানের ৫৮ অ্যাকাউন্ট জব্দ। চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে তেল ট্যাংকারে বিস্ফোরণ, ৩ জন নিহত, আহত ৩। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর ২ পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল। করোনা সংকট ও প্রাকৃতিক দুর্যোগেও জনগণের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। দলের সম্পাদক মণ্ডলীর সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন সহ ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতেও নেতাদের প্রতি নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণের কারণে ত্রাণ তৎপরতা বাড়ে, কমে যায় সাংগঠনিক কাজ। এমন পরিস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠক বসে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংকট ও সাম্প্রতিক দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান দলীয় প্রধান। বাংলাদেশে আমাদের সংগঠনের লোকেরা সবাই ঘোরে, কোথায় কি প্রয়োজন বা কি করলে দেশের মানুষ একটু ভালো থাকবে। আমাদের মানুষকে নিয়ে চিন্তা, মানুষকে নিয়ে আমাদের কাজ, সেটাই আমাদের করতে হবে। আমি আশা করি যে আমাদের দলের সকলে আন্তরিকতার সাথে সেই কাজ করে যাবে। তৃণমূল পর্যায়ে দ্রুত কমিটি গঠনেরও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। আমাদের এখনো কাজ করতে হবে, সংগঠনটাকে আরো সুসংগঠিত করতে হবে। আমাদের বিভিন্ন জেলায় যে সমস্ত কমিটিগুলি এই করোনা ভাইরাসের কারণে অনেক জায়গায় হয়তো কমিটি সম্পূর্ণ হয়নি, কিন্তু কাউন্সিল হয়ে গেছে, সেই কমিটিগুলি যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা নিতে হবে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের অকৃত্রিম এ বন্ধুর স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব মুখার্জির প্রতি আমি আবার শ্রদ্ধা জানাই, কারণ বাংলাদেশ আসলে সত্যি প্রকৃতপক্ষে একজন বন্ধু হওয়ার লোক। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র BPATCর কয়েকটি প্রকল্প ভার্চুয়ালি পরিদর্শন করে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের ২০ তলা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ও প্রশাসনিক ভবন এর নকশা এবং ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপনের জন্য প্রস্তাবিত নকশা ও পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে সে সময় জরাজীর্ণ স্থাপনাগুলোর পুনর্নির্মাণ কাজের বিষয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলা, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, উন্নত, শিক্ষিত, আধুনিক বিজ্ঞান জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে বাঙালি জাতিকে আমরা গড়ে তুলব এবং বাংলাদেশকে জাতির স্বপ্ন বাংলা করবো, এটাই আমাদের লক্ষ্য। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আবরার রাহাতের মৃত্যুর মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক সহ ৫ জনের মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আর আদেশ তামিলের প্রতিবেদন জমা দিতে ২০ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম বুধবার এই আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। গত বছরের ১ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায় নবম শ্রেণীর ছাত্র নাইমুল আবরার রাহাত।
অনুষ্ঠান মঞ্চের পেছনে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছিল আবরার। আয়োজকরা তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কাছের কোনো হাসপাতালে না নিয়ে আবরারকে মহাখালীর হাসপাতালে নেয়ায় প্রশ্ন ওঠে। পরে মামলা করেন আবরারের বাবা মুজিবুর রহমান। মামলায় অবহেলায় মৃত্যুর অভিযোগ করেন তিনি। এতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হক, প্রথম আলোর হেড অব ইভেন্ট কবির বকুল সহ 10 জনকে আসামি করা হয়। বুধবার মামলার শুনানি নিয়ে আনিসুল হক, কবির বকুল সহ 5 জনের সম্পত্তি প্রক্রিয়ার নির্দেশ দেন আদালত। বিজ্ঞ আদালত 20/9/2020 তারিখের মধ্যে এই আনিসুল হক, কবির বকুল, সুভাষিক প্রামাণিক, মহিতুল আলম পাবেল এবং শাহপরান তুষারদের এদের মালামাল ক্রয় করার জন্য আদেশ দিয়েছেন এবং সেই মালামাল ক্রয় সংক্রান্ত এই আদেশটা বাস্তবায়ন করে 20/9/2020 তারিখের মধ্যে বিজ্ঞ আদালতকে অবগত করতে বলেছেন। আমাদের প্রধানমন্ত্রী সহ যারা আছে ওনাদের কাছে আমি আকুল আবেদন করছি, আমি যেন এটা সুষ্ঠু একটা বিচার পাই। 10 আসামির মধ্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ 5 জন জামিনে আছেন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার বিচার দাবি করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। চট্টগ্রাম সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি একটি জঘন্যতম হত্যাকাণ্ড। একটি মহল এই ঘটনা নিয়ে ফায়দা লুটতে চেয়েছিল বলেও মন্তব্য করেন জেনারেল আজিজ আহমেদ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রাম সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর 6টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাপ্রধানকে স্বাগত জানান 24 পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM মতিউর রহমান। কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন সেনাবাহিনীর প্রধান। সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে পেশাদারিত্বের সাথে কাজ করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান জেনারেল আজিজ আহমেদ। যার বলিষ্ঠ আহ্বানে সাড়া দিয়ে সেনাবাহিনীর প্রতিটি সদস্য জনগণের সাথে একাত্ম হয়ে ঝাঁপিয়ে পড়েছিল দেশকে শত্রুমুক্ত করতে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বলেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ড নিয়ে একটি মহল ফায়দা নিতে চেয়েছিল। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেন তিনি। অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার হলো দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। তো এইটা হলো তদন্তে বেরিয়ে আসবে এবং সাজাটা যখন হবে তাহলে হলো সন্তুষ্টির প্রশ্ন আসবে। এর আগে দেশ মাতৃকার সেবায় গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর 6টি সিগন্যাল ব্যাটালিয়নকে রেজিমেন্টাল পতাকা প্রদান করা হয়। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। হত্যার ঘটনায় পুলিশের করা মামলায় 3 দিনের রিমান্ডে থাকা 3 সাক্ষীকে প্রথম দিনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে বরখাস্ত ওসি প্রদীপের বিরুদ্ধে আরও 2টি মামলা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল কক্সবাজার জেলা কারাগারের ফটকে আসেন। বুধবার বেলা 11টার দিকে শুরু করেন জিজ্ঞাসাবাদ। হত্যা তদন্তে র্যাব ধারাবাহিকভাবে 15 দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের কারণে এর আগে ওসি প্রদীপের সাক্ষাৎ পায়নি তদন্ত কমিটি। সিনহা হত্যার ঘটনায় পুলিশের করা মামলায় 3 দিনের রিমান্ডে থাকা 3 সাক্ষী রিমান্ডের প্রথম দিনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন টেকনাফের মারিশ বুনিয়ার নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে তারা জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা জানান, রিমান্ডের প্রথম দিনেই তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আজকে তারা স্টেটমেন্ট দিয়েছে, এটা আমরা যাচাই করব। এদিকে টেকনাফের হুয়াইকং ইউনিয়নের মুসা আকবর ও শাহাবুদ্দিনকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ 53 জনের বিরুদ্ধে আরও 2টি মামলা হয়েছে। নিহত মুসা আকবরের স্ত্রী শাহেনা আক্তার ও শাহাবুদ্দিনের বড় ভাই হাফেজ আহমদ বাদী হয়ে মামলা 2টি করেন। সংবাদ সম্মেলনের কারণে আমার স্বামীকে দিন দুপুরে 2টার সময় নিয়ে গেছে।
ধরে নিয়ে গেছে কারিঙ্গনা থেকে দৌড়াইয়া উলুবনিয়া নিয়ে গেছে, উলুবনিয়া থেকে ধরে নিয়ে খরচ ফেরত দিছে। বিকাল 3টা বাজে ধরছে, এটাই তোর 11টা হইতে 12টার ভিতরে খরচ ফেরত দিয়ে দিয়েছে আমার ভাইয়ের। আদালত মামলাটি আমলে নিয়েছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী। বিচারের জন্য বাদী আজকে এখানে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এসেছেন এবং আমরা বিজ্ঞ আইনজীবী বৃন্দ তার পক্ষে আজকে মামলা দায়ের করেছি। গত 31 জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনা পরিস্থিতির খবর, 24 ঘন্টায় বাড়ল করোনা সংক্রমণ। এই সময়ে মারা গেছে 35 জন। এ নিয়ে মোট মৃত্যু 4351। এর মধ্যে পুরুষ 23 আর মহিলা 12 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 15,204 জনের। এতে নতুন করে শনাক্ত হয়েছেন 2,582 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 3,17,528। নতুন 2,839 জন সহ মোট সুস্থ হয়েছেন 2,11,016। অবৈধ সম্পদ অর্জনের 2 মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা শাখার বরখাস্ত হিসাবরক্ষক আফজাল হোসেনকে 14 দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাসেল খানের রিপোর্ট। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে গত বছরের এপ্রিল ও জুনে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে দুর্নীতির মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর গেল বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আফজাল। জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত। আফজালকে জিজ্ঞাসাবাদ করতে 2 মামলায় 10 দিন করে 20 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তারা। উভয় পক্ষের শুনানি শেষে 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ ইমরুল কায়েসের আদালত। 284 কোটি টাকার উপরে মানি লন্ডারিংয়ের অপরাধ আছে এবং প্রায় 36 কোটি টাকার উপরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে। এই 2টা মামলাতেই উভয় পক্ষের শুনানি শেষে মাননীয় আদালত প্রতি মামলায় আফজাল হোসেনকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। পলাতক আফজালের স্ত্রীকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মানি লন্ডারিং মামলায় রিজেন্ট চেয়ারম্যান শাহেদ সহ 3 জন ও 5 প্রতিষ্ঠানের 58 ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ঢাকার একটি আদালত ব্যাংক হিসাবগুলো জব্দ করার নির্দেশ দেন। গত 15 জুলাই সাতক্ষীরার দেবহাটার রামগতি সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ শাহেদকে গ্রেফতার করে র্যাব। পরে তার বিরুদ্ধে সিআইডি, র্যাব, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন মামলা করে। শাহেদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করে সিআইডি। চট্টগ্রামের পতেঙ্গায় একটি কন্টেইনার ডিপোতে অয়েল ট্যাঙ্কার বিস্ফোরণে 3 জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে 3 জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সড়কে বেসরকারি কন্টেইনার ডিপো ইনকন্টেন্ট কন্টেইনার ডিপোতে দুপুরে বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত 3 জন হলেন নওয়াজ, মুক্তার ও আরমান। তাদের একজন একটি প্রাইম মুভারের সহকারী, একজন মিস্ত্রি, অপরজন কন্টেইনার ডিপোর কর্মচারী। ওয়ার্লিং করতে গিয়ে সিলিন্ডার বাস্ট হয়েছিল। তখন আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার গাড়ির অপোজিট সাইডে ছিল। তো যাওয়ার পথে বাস্ট হয়েছিল। ওনাদের কলিগ ছাড়া ডিপোর কোনো মানুষে এখনো আসে না। কন্টেইনার ডিপোতে গাড়ির অয়েল ট্যাঙ্কার ওয়েল্ডিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ওয়েল্ডিং করার সময় তেলা ট্যাঙ্কিতে হঠাৎ করে আগুন ধরে গেছে। আগুন ধরেই ওই ফাঁসে গ্যাস সিলিন্ডার ছিল, ওই গ্যাস সিলিন্ডারতে আগুন ধরে বিস্ফোরণ হয়ে ওদের অবস্থা হয়েছে। এদিকে হাসপাতালে ভর্তি 3 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। 3 জনের মধ্যে একজনের অবস্থা খুব সিরিয়াস। ওর নামটা হচ্ছে রবিউল, 25 বছর বয়স, ও 90% বার্ন। দুর্ঘটনা কবলিত বেসরকারি ওই কন্টেইনার ডিপোর মালিক শিল্পপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এ উপলক্ষে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনায় অংশ নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানান। বলেন, তিনি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। রাজনীতিবিদের গণ্ডি পেরিয়ে তিনি মানুষ হিসেবেও মহান ছিলেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। প্রণব মুখার্জির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের বন্ধু হিসেবে তিনি সর্বদা অকৃত্রিম ও উদার ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার পর তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা যখন দিল্লিতে নির্বাসিত জীবনযাপন করতেন, তখন প্রণব মুখার্জি ও তার স্ত্রী বঙ্গবন্ধু কন্যাদ্বয়ের প্রতি খুবই সহানুভূতিশীল হয়ে পাশে দাঁড়িয়েছিলেন। নড়াইলের জামাইবাবু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোকে বিহ্বল শ্বশুর বাড়ির লোকজন, শোকাহত নড়াইলের সাধারণ মানুষও। প্রণব মুখার্জির স্মৃতিচারণ করে তার আত্মার শান্তি কামনা করেছেন সবাই। পাশাপাশি বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে প্রণব মুখার্জির অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন নড়াইলের মানুষ। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। চিত্রা নদীর পাড়ে এই গ্রাম, নাম তার ভদ্রবিলা। এই গ্রামের মেয়ে শুভ্রা, তার সাথে বিয়ে হয়েছিল ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। 2013 সালের 5 মার্চ শুভ্রা মুখার্জিকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন প্রণব মুখার্জি। এটাই তার প্রথম এবং শেষ আশা। তবে সেই স্মৃতিগুলো আজও অম্লান স্বজনদের কাছে। প্রণব মুখার্জি আমার জামাইবাবু ছিলেন, উনি আমাদের এখানে এসেছিলেন। এখানে এসে তিনি পূজা অর্চনা করেন। আমরা অভিভাবককে হারালাম। প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির নামে ভারত সরকারের অর্থায়নে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে ভারত মৈত্রী ছাত্রী হল নির্মিত হয়েছে। শহরতলি বাঁশভেটায় শুভ্রা মুখার্জি মেমোরিয়াল হাসপাতাল নির্মাণের কাজ শুরু হলেও এখন তা বন্ধ। এছাড়া শুভ্রার মামাবাড়ি তুলারামপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। ওনার নামের সাথে আমাদের নড়াইলে একটা আত্মিক সম্পর্ক আছে। প্রণব মুখার্জির সাথে বাংলাদেশ তথা নড়াইলের সম্পর্ক অত্যন্ত গভীর। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে যদি আমরা ভাবতে চাই, প্রণব মুখার্জিকে বাদ দিয়ে আমরা কিছুই ভাবতে পারি না। 1943 সালে 17 সেপ্টেম্বর ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন শুভ্রা ঘোষ। তার শৈশব কেটেছে ভদ্রবিলা ও তুলারামপুর গ্রামের মামা বাড়িতে। 1955 সালে লেখাপড়া করতে কলকাতার আরেক মামার বাড়িতে যান তিনি। সেখানেই প্রণব শুভ্রার দেখা। একে অপরকে ভালোবেসে বিয়ে করেন তারা। 2015 সালের 18 আগস্ট নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে মারা যান নড়াইলের মেয়ে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা। সোমবার দিল্লির আর্মি হাসপাতাল রিসার্চ অ্যান্ড রেফারালে মারা যান নড়াইলের জামাইবাবু প্রণব মুখার্জি। বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে প্রণব মুখার্জির অবদান স্মরণীয় হয়ে থাকবে বলছেন নড়াইলবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তিতে অংশ পাবেন, রায় দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মিফতাহ উদ্দিনের একক ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। 2004 সালের গৌরী রানীর সন্তানদের করা এক আপিল আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দেয় আদালত। এর মাধ্যমে এক ঐতিহাসিক রায় এলো দেশের সর্বোচ্চ আদালত থেকে। বঙ্গবন্ধু কর্নারের জন্য সরবরাহ করা বইয়ের গ্রন্থ সত্ত্ব এবং মেধা সত্ত্ব অধিকার অবৈধভাবে ব্যবহারের অপচেষ্টার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে 3 সদস্যের কমিটিকে আগামী 30 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি AKM জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। মুজিব বর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের জন্য 30 কোটি টাকা ব্যয়ে 8টি বই কেনার প্রক্রিয়া শেষ করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। এর মধ্যে 3টি বই কেনায় খরচ হয়েছে 20,70,86,400 টাকা। আর এই 3টি বই সাংবাদিক নাজমুল হোসেনের প্রকাশনা সংস্থা জার্নি মাল্টিমিডিয়া লিমিটেড ও সাধিকা পাবলিকেশনসের। বাড়তি দাম দেখানো, মেধাসত্ত্ব চুরি সহ জালিয়াতির অভিযোগ আসে এই সাংবাদিকের বিরুদ্ধে। সংসদীয় কমিটি তদন্ত করছে বিষয়টি।
গত সোমবার জালিয়াতির ঘটনা তদন্তে স্বাধীন বা বিচার বিভাগীয় কমিটি চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাইয়েদুল হক সুমন। বুধবার তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট। 3 জনের সমন্বয়ে গঠিত কমিটি আগামী 1 মাসের মধ্যে এইটির তদন্ত করে এই তদন্ত রিপোর্টটি হাইকোর্টে জমা দেবেন। প্রাথমিক ও গণশিক্ষা সচিবের নেতৃত্বে কমিটিতে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি। নতুন প্রজন্মের সামনে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগটি, এই উদ্যোগটি কিন্তু অনেক একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, এটা একটা ইমেজের ব্যাপার, বঙ্গবন্ধুর ইমেজের ব্যাপার এবং মুক্তিযুদ্ধের ইমেজের ব্যাপার। এইরকম একটা জায়গায় যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে তাইলে এটা পুরাপুরি খোলাসা হওয়া জরুরি। এই জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি আমরা চেয়েছি। সাংবাদিকরা ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছে বলে শুনানির সময় মন্তব্য করেন হাইকোর্ট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 9 সেপ্টেম্বর। বুধবার বিকেলে শুনানি শেষে এদিন ধার্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে সকালে কারাগার থেকে আদালতে নেওয়া হয় আসামিদের। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। মামলা তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে 25 জনকে দায়ী করে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। তাদের মধ্যে গ্রেফতার আছেন 22 জন। এরই মধ্যে তাদের 8 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 25 জন আসামির পক্ষ থেকে আজকে আমরা 13 জন আসামির পক্ষে আমরা অভিযোগ ডিসচার্জের হিয়ারিং শুনানি করেছি। আগামী 9 তারিখ বাকি যে আসামি যোগ আছে বাকি আসামিদের জন্য ওই তারিখে শুনানি হবে। বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে হত্যা করে একটা দুঃসংবাদ দেওয়া হয়েছে সমগ্র জাতিকে। সুতরাং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটিত হয় তার জন্য অবশ্যই আমরা মূল লক্ষ্যে সর্বোচ্চ শাস্তি চেয়ে এই কার্যক্রম চালিয়ে যাব। কারা হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন সাবেক কারা কর্মকর্তারা। এমন ঘটনায় ক্ষুব্ধ খোদ কারা কর্তৃপক্ষ। নানা ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 2 ডজনেরও বেশি কর্মকর্তা, কারারক্ষী ও কয়েদির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও থামছে না জেল পালানোর মতো অপরাধ। দীপু শিকদারের রিপোর্ট। গত 6 আগস্ট গাজীপুরে কাশিমপুর কারাগার 2 থেকে আবু বকর সিদ্দিক নামের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি নিখোঁজ হয়। এ নিয়ে শুরু হয় তোলপাড়। কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত 29 আগস্ট মিটফোর্ড হাসপাতাল থেকে মাদক মামলার আসামি মিন্টু পালিয়ে যায়। পরে অবশ্য হাতকড়া পড়া অবস্থায় তাকে বাবুবাজার এলাকা থেকে আটক করা হয়। বিষয়টি নিয়ে বারবার কথা বলার চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি কারা কর্তৃপক্ষের। যদিও ঢাকা কেন্দ্রীয় কারাগারের আসামি পালানো নিয়ে ফোনে দায়সারা কথা বলেন এই কর্মকর্তা। ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান জানান, দায়ীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। মিডিয়ার সাথে কথা বলার ব্যাপারে আমাদের নতুন একটা সার্কুলার আমরা পেয়েছি, তো এটা অধিদপ্তর প্রধানের সঙ্গে কথা বলেন কাইন্ডলি। হেফাজত থেকে আসামি পালানোর ঘটনা একেবারে সুখকর নয় বলে মন্তব্য করলেন সাবেক এই কারা কর্মকর্তা। হঠাৎ করে কিন্তু 2টা ঘটনা খুব তাড়াতাড়ি ঘটলো এবং এটা ভালো লক্ষণ না। বন্দি পালানোর সুযোগটা পায় কখন? সুযোগটা তখনই পায় তার সঙ্গে যে সমস্ত উপস্থিত কারারক্ষী ডিউটিতে থাকে তারা যখন নিজের দায়িত্ব ভুলে অন্য কোনো কাজে ব্যস্ত থাকে তখনই এই সুযোগটা হয়। জেল পালানো একটা বড় ধরনের অপরাধ। কারা কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান সাবেক এই ডিআইজি প্রিজন্সের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শিগগিরই বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ দপ্তরে তার সাথে সাক্ষাৎ করেন ভারতের বিদায়ী হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। পরে তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ কাজ আটকে আছে। 2 দেশ যৌথভাবে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাণ করবে বলেও জানান মন্ত্রী। আর বিদায়ী হাই কমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম, যেটির সঙ্গে কারো তুলনা হয় না। অনেক কাজ এগিয়ে গেছিল কিন্তু কোভিডের জন্য অ্যাকচুয়ালি শুটিংটা স্টার্ট হতে পারলো না। তো হোপফুলি এখন যেহেতু একটু করে সব কিছু নর্মাল হচ্ছে, শুটিং স্টার্ট হবে। একটা আমরা যৌথভাবে
ডকুমেন্টারি ফিল্মও করব। ভারত এবং বাংলাদেশের মধ্যে যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর উপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে, এটির কাজও শুরু হয়েছে। কোভিডের কারণে এটি আপাতত বন্ধ আছে, তবে খুব সহসা সেই কাজও শুরু হবে। সকল অসঙ্গতি দূর করে উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন শিক্ষামন্ত্রী। বলেন, বৈষয়িক সংকট করোনা মোকাবেলা পাশাপাশি শিক্ষার্থীদের সম্ভাবনার দরজা খুলে দিতে হবে। ভালো ফলাফল করার পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সহ ইতিহাস পাঠে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে হবে। করোনা পরিস্থিতি, ঘূর্ণিঝড় ও বন্যায় ত্রাণ তৎপরতায় বেশি নজর ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর। ফলে সাংগঠনিক কর্মকাণ্ডে গতি কমে। এমন পরিস্থিতি কাটাতে সব ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সংগঠনগুলোকে। তৃণমূলে পাঠানো হয়েছে চিঠি, তাগিদ দেওয়া হয়েছে স্বচ্ছতা নিশ্চিত করে দেশ জুড়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার। বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগেই দলের কার্যক্রম গতিশীল করতে পর্যায়ক্রমে সম্পন্ন হয়েছে অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ। তবে মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও আওয়ামী আইনজীবী পরিষদের 43টি সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। স্থানীয় কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে এখন চলছে কর্মী সভা ও বর্ধিত সভা। এই তৃণমূল পর্যায় থেকে নিয়ে নেতা কর্মীদের অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু এই সংগঠনটাকে তারা ধরে রেখেছে। করোনা সংকট সহ নানা দুর্যোগ সামলাতে তৃণমূলের চলমান পর্ষদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না বলে জানান কেন্দ্রীয় নেতারা। প্রায়োরিটি বেঁচে আছে যে 10-12টা কমিটি খুব এসেনশিয়াল হয়ে গেছে, এগুলি আমরা ফার্স্ট স্টেজে আমাদের করতে হবে। আর কিছু সময় হচ্ছে কিছু কমিটি হয়ে রয়েছে, এগুলি পূর্ণাঙ্গ করা হয়নি। দেখা গেছে 10টা-12টা ডিক্লেয়ার হয়েছে, বাকিগুলি হয় নাই। সেগুলি নিয়ে আমরা কাজ করা শুরু করেছি। যেহেতু এই সময় করোনা পরিস্থিতি ছিল, আমরা তাদেরকে ব্যাপারে কাউকে প্রেশার আর করি নাই। কিন্তু এখন যেহেতু পরিস্থিতিটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, আমরা কিন্তু অচিরেই এই বিষয়টায় তাদেরকে চিঠি দিয়ে দেবো। আমরা একটা সময় নির্ধারণ করে দেবো যে এই কমিটিগুলি যেন তারা তাড়াতাড়ি করে আমাদের কাছে জমা দেয়। নেতৃত্ব নির্বাচনের কৌশলের অংশ হিসেবে কমিটিতে স্থান পেতে হলে ব্যক্তির অতীত ও বর্তমান খতিয়ে দেখা হবে বলে জানান নেতারা। আমাদের সিদ্ধান্ত পরিষ্কার যে আমাদের সংগঠনের মাঝে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পতাকা তোলে অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, মাদক সেবনকারী, মাদক বিক্রেতা, মানুষের উপর জুলুমকারী, অত্যাচারকারী, তাদেরকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পতাকা তোলে কোনো স্তরেই তারা জায়গা পাবেন ইনশাল্লাহ। এদিকে বাংলাদেশ ছাত্রলীগও সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে। উদ্যোগ নিয়েছে মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনের। যেগুলো বেশি মেয়াদে উত্তীর্ণ হয়েছে ওগুলোকে আমরা টার্গেট করে আমরা কিন্তু আমাদের কার্যক্রম পরিচালনা করতে শুরু করেছিলাম, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের এই করোনা মহামারীর মধ্যে আমরা পড়ে গিয়েছে এবং এই মুহূর্তে আমরা চাই যে করোনার পরবর্তী সময় আমাদের যে সাংগঠনিক ইউনিটগুলো আছে ওগুলোকে আমরা ঢেলে সাজাবো। কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধি টিম থাকবে আমাদের সাথে, যাদের মাধ্যমে আমরা সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন জেলায় গিয়ে সেখানে কনফারেন্সের মাধ্যমে আমরা নতুন করে কমিটি গঠন করব। আওয়ামী লীগের সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা সহ মেয়াদ উত্তীর্ণ সব কমিটি নির্বাচনে সম্মেলনের প্রস্তুতি নেবারও নির্দেশ দেওয়া হয়েছে মূল দলের পক্ষ থেকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে উপনির্বাচনের তফসিল বৃহস্পতিবার ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। নির্বাচন কমিশন সচিবালয়ে 21 টেলিভিশনকে সচিব জানান, সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে স্থগিত হওয়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। অক্টোবরের শেষে হবে ভোট। এদিকে ডাক্তার সাবরিনার দ্বৈত ভোটার ও একাধিক জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ করছে বলে জানান ইসি সচিব। বলেন, নির্বাচন কমিশনের কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেয়া হবে না। ঢাকা 5 এবং নওগাঁ 6-এর আমরা প্রস্তাব কমিশনে আছে, মাননীয় কমিশন থেকে আমরা যদি সিদ্ধান্ত পাই আগামীকালই ঘোষণা করতে পারবো। নোম্যাস থাকা একটা কার্ড ইস্যু হয়েছে, তাই সিস্টেম কেন নোম্যাস দিল? এটা কি ম্যানিপুলেট করে নোম্যাস করা হয়েছে নাকি সিস্টেমের কোনো ত্রুটির কারণে হয়েছে নাকি এটা দেখার।
তীব্র স্রোত ও নাব্য সংকটে দৌলতদিয়া পাটুরিয়া ও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পদ্মায় পানি কমতে থাকায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নাব্য সংকট দেখা দিয়েছে। রয়েছে তীব্র স্রোত, ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। দুই পাড়ে মহাসড়কে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটেও তীব্র ও নাব্য সংকট রয়েছে। কয়েকদিন ধরে পানি কমে নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে জেগে উঠেছে ডুবোচর। বিকল্প চ্যানেল বন্ধ হয়ে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে। দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ১৫৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ২৯ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪,৮৯১ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১,২০১ কোটি ৩৫ লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১০২টির, আর বদলায়নি ৩৮টির দর। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। ৫ মাস পর দেশে ফিরলেন সাকিব আল হাসান। মঙ্গলবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পা রাখেন তিনি। গত মার্চে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। সেখানেই এপ্রিলে দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হন তিনি। বিমানবন্দর থেকেই বনানীর বাসায় গেছেন সাকিব। ২-১ দিনের মধ্যেই তার করোনা পরীক্ষা হওয়ার কথা। পরীক্ষার ফল হাতে পাওয়ার পর ৫ সেপ্টেম্বরের দিকে তার অনুশীলনের জন্য বিকেএসপিতে যাওয়ার কথা রয়েছে। গত বছর অক্টোবরে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে তা না জানানোর অপরাধে ১ বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। ২৯ অক্টোবর সেই নিষেধাজ্ঞা থেকে তার মুক্তি মিলবে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রিকেটে ফিরতে চান তিনি। সে কারণেই বিকেএসপিতে নিবিড় অনুশীলন করবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ সব সময়ই মানুষের পাশে ছিল বললেন প্রধানমন্ত্রী। দুর্যোগে জনকল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার। আবরারের মৃত্যুতে প্রথম আলোর আনিসুল হক সহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ। ২০ সেপ্টেম্বর দিতে হবে প্রতিবেদন। সিনহা হত্যাকাণ্ড জঘন্যতম ঘটনা বললেন সেনাপ্রধান। ওসি প্রদীপকে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ, ৩ সাক্ষীর স্বীকারোক্তি। দুর্নীতির ২ মামলায় স্বাস্থ্যের আফজাল রিমান্ডে। শাহেদের রিজেন্ট সহ ৫ প্রতিষ্ঠানের ৫৮ অ্যাকাউন্ট জব্দ। চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ, ৩ জন নিহত, আহত ৩। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।